আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি ব্যাকরণের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তবে ক্লাস শুরু করার আগে আমরা ছোট্ট একটা গল্প শুনব। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। তিন বন্ধুর নাম রহিম, করিম এবং আব্দুল্লাহ। তারা তিনজনই খুব ভালো বন্ধু এবং তারা প্রায়ই খেলতে যেত বিকালে। কিন্তু তাদের তিনজনের মধ্যে করিম সবসময় বই পড়তো এবং বই পড়া খুব ভালোবাসতো সে। এবং একবার সে কোনো বই পড়তে শুরু করলে এতটাই নিমগ্ন হয়ে যেত যে তার আর কিছুই খেয়াল থাকতো না। বইটা শেষ না করা পর্যন্ত সে কখনোই উঠতো না বই ছেড়ে। সেটা গল্পের বই হোক বা যে কোনো টপিক হোক, সে বই নিয়ে বসলে সব কিছুই ভুলে যেত। তো একদিন তারা তিনজন মিলে ঠিক করে ক্রিকেট খেলতে যাবে বিকালে। কিন্তু সেদিন করিম বই পড়তে বসেছিল এবং তার আর কিছুই মনে ছিল না যে খেলতে যাওয়ার কথা আছে। পরবর্তীতে আব্দুল্লাহ যখন রহিমের কাছে যায়, রহিম বলছিল যে সে দেখেছে করিম বই পড়ছে, তার মানে আজকে আর খেলতে যাওয়া হবে না, শেষ, তাকে ডাকলেও লাভ নেই, সে আজকে উঠবে না বই ছেড়ে। তো পরের দিন আবার আব্দুল্লাহর সাথে করিমের দেখা হয়েছিল। তো করিম বলছে, কি ব্যাপার, গতকালকে না আমাদের খেলতে যাওয়ার কথা ছিল, তোরা কেউ আমাকে ডাকলি না? তখন আব্দুল্লাহ বলল, কিভাবে ডাকবো, তুমি তো বই পড়ছিলে। রহিম আমাকে বলল তুমি বই পড়ছি, তুমি একটা বই পড়ছো, তার মানে তো আমাদের আর খেলা হবে না, তাই না? তাহলে এখানে আব্দুল্লাহ দুইভাবে কথাটা বলতে পারে। একভাবে বলতে পারে যে রহিম বলেছিল যে করিম একটা বই পড়ছিল, তাই না? আবার আরেকভাবেও বলতে পারে আব্দুল্লাহ। এটা কে বলছে? আব্দুল্লাহ বলছে। আব্দুল্লাহ কাকে বলছে? করিমকে বলছে যে রহিম বলেছিল যে করিম একটা বই পড়ছিল। আবার সে এভাবেও বলতে পারতো, দুইটা এক্সপ্রেশন হতে পারে। এভাবেও বলতে পারতো রহিম বলেছিল করিম একটা বই পড়ছে, তাই না? তাহলে এখানে কিন্তু দুইভাবেই সে বলতে পারে। এই যে বক্তব্য প্রকাশ করার দুইটা ধরন, এই দুই ধরন নিয়েই মূলত আমরা ন্যারেশনে আলাপ করে থাকি। ওকে, ন্যারেশনের টপিকটাই হচ্ছে এই দুইটা ধরন প্রকাশ করা নিয়ে। তো এই দুইটা ধরনকে আমরা দুইটা নামে ডাকি, তাই না? যেই বক্তব্য বা ন্যারেশনে অথবা স্পিচে সরাসরি কারো বক্তব্য প্রকাশ পেয়ে যায়, সরাসরি এখানে যেভাবে বলেছিল, তাই না, রহিম যেভাবে বলেছিল হুবহু সেভাবে প্রকাশ পেয়েছে। এখানে করিম একটা বই পড়ছে, ঠিক এভাবেই কিন্তু রহিম কথাটা বলেছিল আব্দুল্লাহকে, অর্থাৎ হুবহু তার বক্তব্যটা এখানে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এটা কি হবে? ডিরেক্টলি সে যেহেতু প্রকাশ করছে, এটা হবে ডিরেক্ট ন্যারেশন। এটার নাম কি হবে? ডিরেক্ট ন্যারেশন। ওকে, যেহেতু এটা সরাসরি প্রকাশ করছে। আবার এখানে কিন্তু রহিম যেভাবে বলেছিল বক্তব্যটা সেভাবে সরাসরি প্রকাশ পাচ্ছে না, এটা আব্দুল্লাহ তার নিজের মতো করে বলছে, তাই না? যে রহিম আমাকে বলেছিল যে করিম একটা বই পড়ছিল, তাই না? তাহলে এটা কি? ইনডিরেক্ট। এটা ইনডিরেক্ট ন্যারেশন। এটা কি? ইনডিরেক্ট ন্যারেশন। সো আমরা মূলত এভাবেই ন্যারেশনটা চেঞ্জ করে থাকি, ডিরেক্টকে ইনডিরেক্ট করি অথবা ইনডিরেক্টকে ডিরেক্ট করি। তবে মোস্ট অফ দ্য টাইম এই ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশন করতে বলা হয়ে থাকে।
তো ক্লাস 8-এ আমরা জানি যে প্যাসেজ ন্যারেশন আছে। প্যাসেজ ন্যারেশন এবং ডিটাচ ন্যারেশন নিয়ম কিন্তু একই, জাস্ট একটু ভিন্নতা হচ্ছে যে বাক্যগুলো একের পর, যেহেতু প্যাসেজ আকারে থাকে, একের পর এক সাজাতে হয় একটু অন্য নিয়মে, ঠিক আছে? একটু সামান্য চেঞ্জ আছে, যেমন অ্যাড দিতে হয়, ফার্দার অ্যাডেড, হি অ্যাডেড, ফার্দার অ্যাডেড ইত্যাদি, এগুলো যোগ করতে হয়। এছাড়া কিন্তু যে বেসিক বা ফান্ডামেন্টাল রুলস সেগুলো কিন্তু একই। তো আমরা প্যাসেজ ন্যারেশনে প্র্যাকটিস করার পূর্বে যে ডিটাচড ন্যারেশনের যে নিয়মগুলো আছে সেগুলো একটু রিভাইজ করে নেব, এতে করে আমাদের সুবিধা হবে চর্চা করতে। ওকে, সো বলছিলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনের কথা। এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে রহিম একটা বই পড়ছে, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যে রহিম একটা বই পড়ছে, বর্তমানে একটা কাজ চলছে, চলমান। বর্তমানে কোনো কাজ চলমান হলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সুতরাং এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই অংশটুকু খেয়াল করো, রহিম একটা বই পড়ছিল, এটা কোন টেন্স? এটা অতীতে একটা কাজ চলছিল, সেই সময় একটা কাজ অতীতে চলছিল, এমনটা বোঝানো হলে আমরা জানি সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস, রাইট? তাহলে এখানে কি করা হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ইনডিরেক্ট ন্যারেশনে সরাসরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। অর্থাৎ আমরা যখন উক্তি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যাচ্ছে সেখানে টেন্সের পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে পরিবর্তনটা হবে কেবলমাত্র এই রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলা হয়? বক্তা যে ভার্বের মাধ্যমে তার বক্তব্যের অবতারণা করে, ঠিক আছে, সূচনা হয়, এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এই ভার্বটার নাম কি? রিপোর্টিং ভার্ব, এটা আমরা সবাই জানি। এবং এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, আমি আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে কেবল তখনই কিন্তু এই যে পরবর্তী অংশ, এই অংশটা কোন টেন্সে হবে সেটা আমাদের চেঞ্জ হবে, বা চেঞ্জ হবে কোন টেন্সে চেঞ্জ হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হয়। আদারওয়াইজ আমাদের কিন্তু যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট হয়, ওকে, অথবা ফিউচার ইন্ডিকেট করে, ফিউচার টেন্সে থাকলে তখন কিন্তু আমাদের এই ভেতরের অংশটা, এই ইনডিরেক্ট যে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা থাকে সেটার পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতে হয় না। তো এই যে ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ আছে, এই ইনভার্টেড কমার ভেতরের অংশটারও কিন্তু একটা নাম আছে, এই অংশটারও কিন্তু একটা নাম আছে। ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আমরা পাই সেই অংশটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বলবো? রিপোর্টেড স্পিচ। ওকে, তো এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে কি হবে না তা নির্ভর করে এই রিপোর্টিং ভার্বের টেন্সের উপর। রিপোর্টিং ভার্বের টেন্সটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই অংশের কোনো পরিবর্তন হয় না, ইনভার্টেড কমার অংশের কোনো পরিবর্তন হয় না। ওকে, কিন্তু যদি এটা পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তখন ইনভার্টেড কমার ভেতরের অংশটার টেন্স পরিবর্তন করতে হয়। তো টেন্সটা কিভাবে পরিবর্তন হয় সেটাও আমরা একটু দেখে নিচ্ছি। যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে ইনভার্টেড কমার ভেতরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচের পরিবর্তন কিভাবে হবে? সেই ইনভার্টেড কমার ভেতরের অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের পাস্ট ইনডিফিনিট করতে হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে করতে হবে।
আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে, অর্থাৎ শুধুমাত্র এই প্রেজেন্টের জায়গায় পাস্টটা চলে আসবে। ওকে, আমরা আবারও দেখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। প্রেজেন্ট, এই যে এখানে হি সেড আই অ্যাম অপটিমিস্টিক, একটা বক্তব্য বা উক্তি আমরা দেখতে পাচ্ছি বা ন্যারেশন দেখতে পাচ্ছি, তাই না? এইখানে এই সেডটা কি? রিপোর্টিং ভার্ব, তাই না? এবং এই যে পুরো অংশটা আই অ্যাম অপটিমিস্টিক, এই সম্পূর্ণ অংশটা কি? রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। এটা যদি প্রেজেন্ট, যেমন হি সেজ যদি হতো অথবা হি উইল সে এরকম যদি হতো, তাহলে কিন্তু এর ভেতরের এই যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা অর্থাৎ রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হতো না। কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, সেড, এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে, এ কারণে আমাদের এই ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে অথবা রিপোর্টেড স্পিচ আছে, সেই রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন করতে হবে। তো আমরা রুলস অনুযায়ী জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তাই না? বি ভার্বের বেস ফর্ম আছে। আচ্ছা, তাহলে পাস্ট ইনডিফিনিট কি হচ্ছে? এখানে এম এর জায়গায় ওয়াজ বসিয়ে দিলে হয়ে যাবে, তাই না? যেমন হি টোল্ড, এখানে টোল্ড কেন দিলাম? কারণ এখানে যে সেড থাকলে ইনডিরেক্ট স্পিচ করার সময় তার পরিবর্তে টোল্ড বসাতে হবে, এবং এই টোল্ড বসানোর পরে এই যে এখানে কমা আছে এবং ইনভার্টেড কমা আছে, এই দুইটা জিনিস আমাদের আর প্রয়োজন হয় না। ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচে এগুলো আর বসাতে হয় না, কমা ইনভার্টেড কমা উঠে যায়, আমরা এটা সবাই জানি। হি টোল্ড দ্যাট, ওকে, হি টোল্ড দ্যাট আমরা লিখলাম এবং এরপরে আর কোনো কমা ইনভার্টেড কমা ব্যবহার করলাম না। তাহলে হি টোল্ড দ্যাট হি ওয়াজ অপটিমিস্টিক। এখন অনেকেই প্রশ্ন করবে যে এখানে হি আসলো কিভাবে, তাই না? এখানে হি কিভাবে বুঝবো যে এখানে হি হবে না ইউ হবে নাকি শি হবে, কি হবে, তাই না? তাহলে আমরা মনে রাখবে, যখন ইনভার্টেড কমার ভেতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভেতরে যেই সাবজেক্টটা হবে, সেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ আই, উই, এই ধরনের ফার্স্ট পারসনগুলো হয়, তখন সবসময় তা এই রিপোর্টেড ভার্বের সাবজেক্টকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। এখানে ফার্স্ট পারসন থাকলে তা সব সময় এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। এখানে যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হি আছে, ওকে, হি, এটা থার্ড পারসন এবং এটা মেল পারসনকে ইন্ডিকেট করছে, সেই কারণে এখানে কি হয়েছে? হি হয়েছে। ওকে, অর্থাৎ ফার্স্ট পারসন থাকলে সবসময় তার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে বসবে। ওকে, তো এই পার্সন সংক্রান্ত ডিটেলস বিষয়গুলো, কিভাবে পার্সন পরিবর্তন হয় সেগুলো সহ আগামী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলাপ করব। আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই, খোদা হাফেজ।